তো মুক্তিযোদ্ধা হলে তুই আওয়ামী বিরুদ্ধে যাইতে পারবি, আমি কেন? অন্য রাজনীতিদেরকে মুক্তিযোদ্ধারা নাই, ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের বাইরে। যখন বলছে যে এই রুমে থাকতো তারেক রহমান, থাকতো রুমে, এই রুমে ওবায়দুল কাদের ছিল, এই রুমে আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল জলিল সাহেব ছিল, তখন বুঝি এটা সম্পূর্ণ ইট ইজ ইন প্লেস অফ ব্যাক সাইড অফ ডিজিএফ। প্রিয় দর্শক, আয়নাঘরের গল্প আমরা ধারাবাহিকভাবে আপনাদের আয়নাঘরের গল্প শোনাচ্ছি। তার মানে আয়নাঘর বা বন্দিশালায় যারা দীর্ঘদিন যাদেরকে আটকে রাখা হয়েছিল তাদের গল্প শোনাচ্ছি। আমরা আজকে আরও একজন আমাদের সামনে অতিথি হিসেবে এসেছেন, তার গল্প শুনব। তিনি হচ্ছেন ইকবাল চৌধুরী। তিনি মুক্তিযোদ্ধা এবং তিনি যখন নিখোঁজ হয়েছিলেন তখন তিনি ব্যবসা করতেন এবং মূলত লেখালেখির কারণেই তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল বলে তিনি আমাদের জানিয়েছেন। বিস্তারিত তার কাছে শুনব। ইকবাল চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার সাথে এই রেকর্ডিংয়ের আগে কথা হচ্ছিল যে আপনার 2018 সালের মে মাসে আপনাকে ধরে নিয়ে যাওয়া হয় আর 2019 সালের এপ্রিলে আপনাকে ছাড়া হয়। তার মানে 1 বছর আপনি বন্দিশালায় ছিলেন। কিভাবে আপনাকে ধরে নিয়ে যাওয়া হলো এবং কেন? আচ্ছা, আমি তো ফেসবুকে লেখালেখি করতাম, তো অনেকে আমাকে সাবধান করতো যে তুমি যে ধরনের লেখা লেখো এখনকার সময় আর এই যুগে, এই সরকারের সময়, শেখ হাসিনা রেজিমের সময়, তুমি সাবধান থাকো, কোন সময় যে তোমাকে মাইরে ফেলা অথবা কী করে এটা বলা যায় না। আর তুমি চলতো অতন্ত, যেহেতু তুমি একটা মুক্তিযোদ্ধা মানুষ, তুমি সাহসী, তুমি সাহসে চলাফেরা করো, রাস্তাঘাটে সবাই সাথে চলাফেরা করো, তো সাবধান থাকবে আর কি। অনেকে বলতো আমাকে, আত্মীয় অনাত্মীয় বন্ধু সবাই বলতাম এটা। এবার চলছে, হঠাৎ মে মাসের 7 তারিখ 2018 রাত 11টা আমি শুয়ে ঘুমিয়েছি আর কি। শুয়েছি, ঘুমও নেই, ঘুম ঘুম ভাব, প্রচণ্ড গরম, গায়ে বা কাপড়ও ছিল না, শুধু জাস্ট লুঙ্গি পরে এটা। আমার দরজায় নক করছে, আমার ওয়াইফ বললাম আমার ছেলে আসছে বোধ হয়, দরজা খুলে দাও। তো আমার ওয়াইফ আসলো, আসে কয়েকজন লোক তোমায় খুঁজতেছে। তাই বললাম কে, আশেপাশে তো আসার কথা না, এত বাসায় আসে না, ও তো ফোন করে যাই, ফোনও করলো নাকি, যাই। তা আমি গিয়ে দেখি একজন ক্যাপ পরা, চোখে চশমা ধারিয়ে একজন লোক, আর সামনে প্রায় 8-9 জন, 7-8 জন হবে এরকম, আর আমার বাসায় ক্যাবটা দাঁড়িয়ে রয়েছে। আইসা উনি চশমা পরে যায়, উনি বলতেছে যে স্যার প্লিজ আপনি 60 টাকা দিয়ে আসেন। এই লোক কথা না, আমি 60 টাকা দিলাম, আসে আমি সরি আপনারা বসেন, কারণ বসবো না। তো আমি গেলাম, 60 টাকা দিয়ে আসলাম পরে আপনারা ফোনটা দেখি, ফোন দিচ্ছে, ফোনে চেকটেক করেছে, ফোন আমার হাতে দিছে। আবার আমাদের কিছু তথ্য দিতে হবে, আমরা অফিসে নিতে হবে, গাড়ি আছে। তা আমি ওই সময় তো বাথরুমে যাবো, আমার ওয়াইফ আমার পিছনে দাঁড়ানো আছে। তারপরে আমি বলে আপনারা বসেন, আমি আসতেছি। তো আমি বাথরুমতে আসলাম, 60 টাকা তো আসি। আপনি ভিতরে আসবেন না, না আপনার গাড়ি আছে, আপনি একটু রুকসে, আপনার গাড়ি আবার যেতেই হবে, আপনাকে গাড়ি আছে আমাদের, আপনার তথ্য দিব। তা আমি পরে যখন আসার পরে শুনছি, আমি আমার ওয়াইফের কাছে বলছিল যে উনি তো বয়স্ক মানুষ, তো ম্যাডাম চিন্তাও করবেন না, আমরা সময় মতো আমরা আপনাকে বাসায় পৌঁছে দিব, বললাম ওয়াইফ বলাকে। এরপর আমি চিন্তা করলাম যে আমার তো জীবনে কোনো ইভেন আমার বিরুদ্ধে কোনো একটা জিডি এন্ট্রি পর্যন্ত নাই, মামলা মোকদ্দমা আমি বাদিও না, বিবাদী না, কোনো তো আমি জীবনে ছিলাম না, আমার তো ইয়ে নেই আমার। আমি ওই সৎ সাহসেই অবশ্যই ড্রেস পরে নেমে গেলাম। নেমে গিয়ে গাড়ি উঠলাম, দেখলাম একটা সাদা একটা মাইক্রোবাস গাড়ি, কাঁচগুলি খুব ভারী কাঁচ, কালো কাচের, ভিতর থেকে কিছু দেখা যায় না, বাইরে থেকে কিছু দেখা যায় না। আমি বসলাম, বসার সাথে সাথে আমার হাত আটকে দিল, হাত করা দিয়ে চোখ বাঁধে আটকে দিল। সামনের লোক, পিছনের লোক, গাড়ি চলতেছে। তো আমি নিয়ে গেল প্রায় 30-35 মিনিট চলার পরে গাড়িটা দেখলাম বেশ ডাইনি বয়ে ঘুরলো, ডাইনি বয়ে ঘুরে হঠাৎ দিয়ে একটা দাঁড়ালো, একটা গেট খুললো, ভিতরে ঢুকলো, কলাসেল গেটটা খুললো, আমাকে অন্য লোকরা নিয়ে গেল। যারা আমাকে আনছে ওরা আবার, আমি শুনছি ওরা বলতেছে যে ঠিক আছে আমি এখন বাইরে দোকান চল চা খাই আসি, ওই চল চা খাই আসি। ওরা চলে গেল, এক টিম চলে গেল, আর টিমের কাছে হ্যান্ড ওভার করলো। আমাকে রুমে নিয়ে গেল, 2-3 বার ডাইনি বা ঘুরে এক রুমে বসাইলো, চোখ টোক বাঁধা, আবার প্রেশার মাপলো। যখন প্রেশার মাপে তখন ভয় পেয়ে গেল, ব্যাপার কি, আমার তো কোনো অসুখ নেই, প্রেশার টেশার কিছু নাই, আমি নর্মালি আছি। আমি
আচ্ছা মাপুক। এরপরে নাম দাম লেখো, লেখে বলে ওনাকে নিয়ে যাও। আবার বেশ কিছুক্ষণ ঘুরে একটা রুমে নিয়ে গেল, মোটামুটি নর্মাল রুম, একটা ছোটোখাটো রুম, একটা ছোটো রুম একটা। ওখানে দেখলাম একটা খাট, কাঠের খাট, ওই রাস্তাঘাটে যে ফুটপাতে বিক্রি করে ওইগুলি 200-400-300 টাকা দাম, ওইগুলি একটা খাট ধাক্কা দিয়ে লড়াছাড়া করে। খাটের মধ্যে আর ছোট্ট একটা গালিচার মতো পাতলা একটা গালিচার মধ্যে বিছানো, কোনো চাদর নাই, একটা বালিশ। আমাকে লুঙ্গি দিল, উপরে এখানে একটা গিটটা দেওয়া, নিচে একটা গিটটা দেওয়া সিরা লুঙ্গি, আর একটা গেঞ্জি দিল, গেঞ্জির এখানে এক হাতার অর্ধেকটা সিরা গায়ে দিল। আমার ভালো কাপড় সব নিয়ে গেল, ফোন টোন সব নিয়ে গেছে। আপনি আচ্ছা রেস্ট নেন। তারপরে আবার কিছুক্ষণ দুজন লোক আসলো, আপনি খাওয়া দাওয়া করবেন না? না, আমি খাই আসে বাস থেকে। ভয় পেলাম যে আমি আসলো আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, আচ্ছা রুমে রাখছে এখানে, মানলাম রাত্রে বা থাকি এখানে, কিন্তু আমার ড্রেস চেঞ্জ করলো। এই ড্রেস চেঞ্জ করাতে আমার এর মনে একটা কিউরিয়াসিটি আসলো, একটা ভয় আতঙ্ক এসে গেল মনে একটা, ব্যাপারটা কী, ড্রেস নিয়ে গেল জিজ্ঞাসা আমি তো করতে পারি এই ড্রেসই, বলছো জিজ্ঞাসা আমার বাসায় পৌঁছে দেবে। যা করলাম, পরের দিন সকালবেলা তো আজানে আগে, আজান শুনতেছি মানে ঠিক আমার ঘরের পিছন দিয়ে মনে হয়, যে কথা থাকতাম মনে হয় আমার ঘরে এই পিছন দিকেই। আজান শোনার পরে আজান দিচ্ছে, ওখানে দুজন লোক আসলো, আইসা দরজা খুললা আমাকে নিয়ে গেল বাথরুম ওয়াশরুমে, চোখ বান্ধা হাত করা লাগাইয়া নিয়ে গেল। হাত মুখ দিয়ে আসলাম, অজু করলাম, ওইখানে গেছে একটা টুথব্রাশ, একটা ব্রাশ দিচ্ছে একটা নূতন, আর দিচ্ছে ম্যাজিক টুথ পাউডার দিল, নিয়ে বা দাঁত মাজলাম, দাঁত মাজলে অজু করে আর রুমে আসলাম। এই সিরা লুঙ্গি ফিরে আমি নামাজ পড়লাম, আজান দিচ্ছে নামাজ পড়লাম, নামাজ পড়াও বসে রয়েছি। শুয়ে রয়েছে তখন বসি হাঁটি, চিন্তা ব্যাপারটা কি বুঝতে পেরেছি না আমি, কারণ ডাইনে বা ও পিছনে কিছুই নাই, শুধু একটা লাইট জ্বলতেছে, 24 ঘন্টা লাইট জ্বলে একটা, আর একটা একজস্ট ফ্যান চলতেছে কন্টিনিউয়াস, কোন ফ্যানটার নাই। রুমগুলি সাইজ আমাদের নর্মাল রুম হতো, ছোটো রুম এগুলি, নতুন, এটা নতুন রুম এটা। তো পরে বেশ কিছুক্ষণ 7:30-8টার দিকে এলো নাস্তা। ওই দরজা হচ্ছে কি এরকম বড় বড় লোহার শিকের দরজা, সামনে কাঠের দরজা, আটকা দেবে এটা। তাহলে আমার সামনে পিছনে কিছু দেখেন, উপরে কিছু দেখা যায় না, নো ভেন্টিলেশন। তারপরে ওই তলে দিয়ে দরজা খুলে আসে, তলে দিয়ে দিল নাস্তা, একটা স্টিলের প্লেটের মধ্যে 2টা পরোটা আর ভাজি দিল। ওটা দেখ আমি খাইলাম, খাওয়ার পরে জিজ্ঞাসা করে একজন আসলো, পরে বাসন চা দিবেন না? চা খান, চা খাই, 2 কাপ চাই না আমাকে। ও হয়ে গেল, চললো 10, 10:30 হবে এরকম আনুমানিক, কারণ আমার সাথে কিছুই না, আমি আন্দার টাইম করে নিজের থেকে ক্যালকুলেশন করতেছি আগে। আমাকে রুমে আসলো 2জন, আইসে আমার চোখ ভালো করে শক্ত করে আটকাইলো, এরকম এবার দিল, তারপরে দিল, তারপরে চোখটা আটকাই দিল, নিয়ে একটা দিল জমটুপি, গেটটা দেয় নাই, জাস্ট জমটুপি ঢাকে যাচ্ছে, ঢাইকা হাত করা লাগাইয়া আমাকে আবার বার করে নিয়ে একটা রুমে নিয়ে চেয়ারে বসাইলো। বসানোর কয়েক মিনিট পরে এক লোক আসলো যে উনি আসে বলতো ওনার টেবিল কিছু রাখছে, সামথিং, যে একটা মোবাইল ফোন বা কিছু রাখলে যে আওয়াজ হয়, এই আওয়াজটা পাইলাম। এবং আরও মনে 2-3 জন লোক ঢুকছে, তাদের ঢোকার টের পাইছে, চেয়ার টানি বসলো, কিন্তু কোনো কথা নাই, ওনারা বসছে এখানে, আর বোধহয় বসে মনে হয় কিছু খাচ্ছে, চা আর কফি খাচ্ছে, বসে শুনতেছেন। তখন বললাম কেমন আছেন? ভালো। আমার সাথে মোটামুটি ফার্স্ট আলাপ হলে প্রথম দিন আমার ব্যক্তিগত আলাপ মধ্যে আমি বিদেশে ছিলাম, কত বছর ছিলাম, কী পড়াশোনা করছি, দেশে কেন আসলাম, তারপরে দেশে আইসা তো আপনি শুরু করলেন এই রাষ্ট্রের বিরুদ্ধে প্রচারণা, প্রপাগান্ডা, সরকারের বিরুদ্ধে প্রচারণা, প্রপাগান্ডা। তারপরে আজ আপনি ব্রাহ্মণবাড়িয়া কেন যান, কিসের মামলা আপনার? দেওয়ানি মামলা, আত্মস্বজন কার আছে, পুলিশ ডিপার্টমেন্ট, আপনি তো অনেক বড় বড় আর্মি অফিসারের সাথে উঠা বসা করেন, পুলিশ অফিসার, পুলিশ ক্লাবে যান, আর্মি রাওয়াতে যান, বিভিন্ন জায়গা যান, আমার বন্ধু বান্ধব জানাশুনো আত্মস্বজন আছে, কারো জন্মদিন, কারো মৃত্যু দিবস, কারো বিবাহ দাওয়াত দেয়, যায় স্বাভাবিক। এইসব নিয়ে আলাপ করার পরে আচ্ছা ঠিক আছে, আপনি সরকারের বিরুদ্ধে লেখালেখি করেন কেন? আমি কি সরকারের বিরুদ্ধে, কথা তো কোনো বিরুদ্ধে হইতে পারে না, সরকারের বিরুদ্ধে কেউ যায় না, যেমন সরকারের সমালোচনা করা, তার কার্যপ্রণালী, কার্যবিধি সমালোচনা করি, যেটা আমার রাষ্ট্রের সাথে সঙ্গতিপূর্ণ না, আমি সেটা ভুলটা ধরে দিই, সেটা বলে দিই, এটা বলা ভাষায় হতে পারে, আমারটা রুল কঠিন হতে পারে, বিরুদ্ধে না। তো বিরুদ্ধে যদি না বলি, কথা যদি না লিখি, না বলি, তাহলে তো দিস ইজ নট ডেমোক্রেটিক কান্ট্রি,
আপনি তো পড়ছেন পদার্থবিজ্ঞান নিয়ে, আপনি কি পলিটিক্স জানেন? আমি না জানলেও আমাদের মানুষ জানতে হয়, সবাই জানতে হয় কম বেশি। আপনি তো অনেক কিছু লেখছেন, আপনি বিভিন্ন নেতৃবৃন্দ নিয়ে লেখছেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে লেখছেন, প্রধানমন্ত্রী নিয়ে লেখছেন। আমি প্রধানমন্ত্রী নিয়ে লেখছি মানে প্রধানমন্ত্রীকে আমি পরামর্শ দিচ্ছি, আমি বিরুদ্ধে লেখা না। লেখ ওনা আমাকে একটা দেখাল স্ক্রিনশট, যেটা লেখছেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, এটা কোনটা কোথাটা ভুল লেখছি এটা আমি, আপনি কেন লেখেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে? এই সময় তো কথা বলে, তখন হঠাৎ আমার চ্যাট উঠে গেল গা, আর ব্যাট দিয়ে এবার পায়ের তলে, পায়ের তো কিছু না, সেন্টারমেন্ট কিছু নাই, পায়ের তলে বাড়ি, আর এইখানে এউরোতে কয়েকটা বাড়ি, ভীষণ বাড়ি, মানে এটা কি বলা যায়, বাড়ি দেওয়ার সময় কোনো সাউন্ড হয় না, মোট এমন বাড়ি মনে হয় চামড়া ভেদ করে ভিতরে ঢুকে জলে এইগুলি মস্ত। এভাবে কিছুক্ষণ পরে তারপরে ওদিন আমি ইলেকট্রিক শর্ট দেয় নাই, বেশ কতগুলো আমার বাড়ি মারছে আমাকে। বাড়ি মারার পরে তো আমি তো মানে চোখ কান্দা কান্দা ভাব, আমি ও মাঘো করতেছি বুঝুন। তারপরে আমাকে আবার পলিটিক্সে নিয়ে যাবো, রুমে আসলাম, চুপটা শুয়ে রইলাম কতক্ষণ, আর কাঁদতেছি। এই কারণে যে আমাকে আনলো ফর ইন্ট্রোগেশন, জিজ্ঞাসাবাদ করতে যায়, আইসা তো দেখে আমাকে ব্যক্তিগত আলাপ, তারপরে আমার ওই মামলা ব্যক্তিগত সবই করে। ওনারা যারা আনছে তারা হয়তো আমার সঙ্গে আগের থেকে যাই নিয়ে আমাকে আনছে, আমি কেন লেখালেখি করি, সরকার বিরুদ্ধে কেন করি। ও আবার এই সময় কথা বলছে, ও তুই শেখ হাসিনার বিরুদ্ধে সুর করছ, তুই করে? হ্যাঁ তুই কই, ওই প্রথমত আপনি তুই ডাইরেক্ট তুই, আপনি তুই শেখ হাসিনার বিরুদ্ধে যাস, তো বয়স কত? আমি রানিং নাও আই এম পাসিং 64 ইয়ার্স ইন 2018, আজকে 2018 সন, আমি এখন অলরেডি 64 ক্রস করছি অলরেডি। আমি অত স্বাস্থ্যগত না বয়সটা কম দেখা যায়, এটা আমার ফিজিক্যালি আমি এবার করে নিছি, করি কাজ করি, কিন্তু বয়স তো কম হয় না আমার। আমি তো অভিজ্ঞ মানুষ, এছাড়া আমি একটা মুক্তিযোদ্ধা। অন্যারটা তো আপনাদের কাছে আশা করি আমি, কত মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের বিরুদ্ধে লেখাস কেন? মুক্তিযোদ্ধাকে অন্য আওয়ামী লীগও করস না, বিএনপিও করস না, জাতীয় পার্টি করস না, কোনো পার্টি করস না, কোনো পার্টির নেতাও না, কর্মী না, কিচ্ছু না, অত সমর্থ পারে। তুই আওয়ামী লীগ বিরুদ্ধে কেন? তো মুক্তিযোদ্ধা হলে তুই আওয়ামী বিরুদ্ধে জাতি পারবি, আমি কেন? অন্য রাজনীতিদেরকে মুক্তিযোদ্ধারা নাই, ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের বাইরে, ম্যাক্সিমাম দেখা যায়। ইভেন আমি ইভেন জামাত ইসলামের তো মুক্তিযোদ্ধা আছে, যিনি বেশ কিছু আমাকে আসছে এখানে 2018 জানুয়ারি ফেব্রুয়ারিতে মারা গেছে জামাতে ইসলামের ফেনী জেলার নায়েব আমির, ওনাকে গার্ডের ওয়ান দেওয়া হয়েছে, কারণ হি ওয়াজ এ রিয়েল মুক্তিযোদ্ধা আন্ডার ক্যাপ্টেন খালিদ মুশাররফ। যেহেতু সে হোক জামাত, তার ব্যক্তি রাজনীতি করতেই পারে এখন ডেমোক্রেটে, তা আমি তো মুক্তিযোদ্ধা, তো এই সম্মানটা আশা করি আমি। এগুলো আমার মারার পরে আমি বলছি, এগুলি কান্না যদি কণ্ঠে বলছি এগুলো আমি। তারপরে সে নিয়ে যাও, এরপর কথা বললাম নিয়ে যাও। আমি রুমে আসলাম, থাকলাম, দুবার গোছর খাওয়া দাওয়া করেছি, এবার তো গেছে আরও 2 দিন। তো এর মধ্যে তো যারা আসে সকাল বিকাল আসে, খাবার টাবার দিয়ে নিয়ে যায়, আমি বলছি এটাই কি আবার ইন্টারেকশন বন বলতেছে ইন্টারেকশন। আর আমি ভয় কাউকে জিজ্ঞাসা করুন যে এরা তো আসতেছে, ডিউটি করে চেঞ্জ হচ্ছে ডিউটি, সকালে এক গ্রুপ, দুপুরে একজন, আবার রাত চেঞ্জ হতে ওদের ডিউটিটা। তো ভয় জিজ্ঞাসা করুন ওরা কারা, দেখে তো সিভিলিয়ান মনে হয়, সবাই সিভিল ড্রেস, এখানে কোনো ইয়ে না, অফিসিয়াল ড্রেস নাই। তো যাও কি এভাবে গেছে, আবার 3 দিন পর আবার আমাকে নিয়ে গেছে এই সেম রুমে, ওই লোকই থার্ড দিতে। 3য় দিনেও সে আমার ফিজিক্যাল ওই দিন ইলেকট্রিক শক দিছে আমাকে, এখানে দিছে এত সিবাদ ধরছে এগুলি, এটা আমি বলতে আমার আঙ্গুলটা দেওয়া ফুরে দেবো, এটা তো পুরো ধরে দিছি, আঙ্গুল মাথা ইলেকট্রিক শক দিয়ে সেটা কাঁপে, পানি খাইতে চায়, পানি দেয় না, চোখ তো বন্ধই। ওনারা ঢেলে পানি খাচ্ছে, আমাকে শোনাচ্ছে, আমাকে পানি দিচ্ছে না। ওনারা খাচ্ছে পানি, এটা পেতেছে আমি, পানি খাওয়াটা গলা বোঝা যায় একটা, ওটা আমাকে শোনাচ্ছে, আর আমাকে তো মানে ইলেকট্রিক শক দেওয়া আছে, আর ফিজিক্যাল টর্চার আছে। ইলেকট্রিক মানে একটু অফ করে আবার অন করে, অন করলেই তো শরীরটা বুঝেন কেমন ইলেকট্রিক শক, নট লেস দ্যান 110 ভোল্ট, আমি বুঝি, কারণ যেহেতু আমি ফিজিসিস্ট, আমি পদার্থবিজ্ঞান, আমি বুঝি এগুলি। 110 ভোল্টের কম না, নিউট্রালটা কমার আসছে, ফেসটা বাদ দিচ্ছে, এভাবে করতেছে, ভলিউম বেশিটা করতেছে, রেশিওর বাদ দিচ্ছে এটা। তো এরপর আইন দিতে নয়, এরপর গলা শোয়াই গেছে দেয় না। এর ওই দিন এসব করার পরে তখন যখন ইলেকট্রিক শক দেয়, তখন আমাকে জিজ্ঞাসা করে
ফেসবুকে অমুকে চিনি কিনা, তমুককে চিনি কিনা, থাকে কোথাও, আমি কোথা থেকে জানি না। অনলাইনে যোগাযোগ হয়, কথা তো হয় না, দেখাও হয় না। ও কথা না হলে তাহলে সলিমন রোডের মাঠের কাছে তোমরা কিসে মিটিং করছিলাম? আমি ওটা করছিলাম যে সুনামগঞ্জে বন্যা হয়েছিল, বন্যার ত্রাণের জন্য চাঁদা কালাসের ওখানে আমিও টাকা দিয়েছি। ডাকছে আমাকে, পরিচিত আমার বাসার কাছে ছেলেটা, ফোন করছি, গেছি, টাকা দিয়ে আমি বলি দিয়ে আমার বলছে যাও যে আমি যাইনি বাসায়। আচ্ছা, সুনামগঞ্জে ফ্লাশ হয়েছে। তারপরে রোহিঙ্গার এখানে ত্রাণের জন্য যাইনি আমি কোথাও, আমি 50,000 টাকা দিয়ে দিচ্ছি আমি, যে যা পারে, কেউ 101 টাকাও দিচ্ছে, কেউ 1000 টাকাও দিচ্ছে, যা পারে দিছে, তার সঙ্গে ত্রাণ নিয়ে দিচ্ছে, রোহিঙ্গা দিছে এগুলো। তো এই কত তখন আবার তোরা সুনামগঞ্জে সহায়তা করস, সহায় কম দিচ্ছে নাকি? আমি সরকার দিচ্ছি তো, সরকারি সহায়তা একটা রাষ্ট্রে পাবলিক হয় না, সরকার লিমিটেড, পাবলিক যা ইচ্ছে দিতে পারে। এরপরে শুরু হলো আবার ওই যে শেখ হাসিনার বিরুদ্ধে তোর রাজনীতি করস, লেখালেখি করস। মূল কথা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ অমর নেতা বিরুদ্ধে তোর লেখালেখি করস, ওবায়দুল কাদের বিরুদ্ধে লেখালেখি করস। তারপরে ওই কি কামরুল ইসলাম, ওই কামরুল ইসলাম, আমি তোমার যে কামরুল ইসলাম যে বলতেছেন খাদ্যমন্ত্রী, আমার ফুয়াতো বোন জামাই, আর কামরুল ইসলাম কথা বলেন না। আমার আব্বার আপন চাস্ত বোনের মেয়ের ছেলে, মেয়ের জামাই, আমার ফুয়াতো বোন জামাই আমার, এই যে ম্যান অফ বিবারিয়া, আই এম অলসো ম্যান পার্সন অফ বিবারিয়া বলো। তখন আর কামরুল ইসলাম করবো না, ওই দিনও আমাকে ফিজিক্যাল টর্চার, ইলেকট্রিক শক, ফিজিক্যাল টর্চার, ওদের অত বেশি হয়েছে আমার। আমি ওদের সামনে কাঁদছি, আমি মাফ চাইছি, আমার মাফ করেন। আমার এই বয়সেও চিন্তা করেন, এই বয়সেও তাদের মানে এটা হয় নাই, যেটা বয়স্ক লোক হতে মনে হচ্ছে আমি তার বাবার সময় হতে পারি, হি ইজ অফিসার, হয়তো আমি তার বাবার সময় হতে পারি না, ভাইয়ের সময় হতে পারি। আমার মতো বয়স হচ্ছে সে অফিসার না, আরও অনেক ছোট, তাদের ভিতর সে মায়া দেওয়াটা নাই। এই প্রথম দিনের, দ্বিতীয় দিনের এই ইন্টারোগেশন এত পর্যন্তই, আবার রুমে নিয়ে আসলো, চলছে আবার। এরপর বোধ নিচে 4-5 দিন পরে ইন্দিমেন্ট হয়ে আলো, রোজা আরম্ভ হয়ে গেল। রোজা আরম্ভ হয় না, রোজার আগেই, রোজা আরম্ভ হচ্ছে 21-22 রোজা আরম্ভ হচ্ছে, আবু তো আমার 70 দিকে নিচে, আবার 16-17 কি 18 নিচে আবার। এরপরে নিয়ে এসে এরা ওদিন কথাবার্তা কম, ফিজিক্যাল টর্চার বেশি। আমার বাটু উঠে ফেলেছে আমাকে উপর দিকে, আমি তো আল্লাহ আল্লাহ করতেছি, আজ তো দোয়া দোষ পড়তেছে, আমি পড়তেছি, কিন্তু আসলে ফিজিক্যাল ওইখানে করে বাড়িল, বেতের বাইরে কিছু না, ভাবে গেছি আমি, তা আমি এবার নিয়ে নেবো, ঝুলাই নিয়ে মেরে ফেলা। আর যে মোবাইল লেখালি করছে, আল্লাহ যদি আমাকে মৃত্যুই বা দৌ, তো আমার ছেলে মেয়ে আছে তোমার হাতেই হাওলা, এই বলবো। আমার তো শুনতো, ওরা তো জানে না, ওরা তো কী করবে, সবাই তো মৃত্যু একজন আছে। এবার আমাকে ধরে এই কী করবো, ফিজিক্যালটা যাকে বলো আর কি, বেতের ম্যাক্সিমাম বেতে বাড়ি হয়, শুধু ইলেকট্রিক শক সেকেন্ডে যে থার্ড নে বেতে বাড়ি বেশি, এখানে পিছনে এই উরুতে, তারপরে হাতের এখানে কিছু চিকনটা দিয়ে এখানে বাড়ি এই জায়গাতে, তারপরে ঘাড়ে আপনি কিন্তু এনেকে সিমা ধরছে একটা, চোখ বাঁধা অবস্থায়, চোখ বাঁধা অবস্থা, ফিজিক্যাল টর্চার। আমি কাঁদছি এখানে, কান্দাকাটি করতে আমরা মাফ করে দেন, আর নতুবা আমার যে মাফ না করতে পারেন, দেন না ইউ ক্যান কিল মি, শুট মি, এটা বলছি আমি। ও তোরা তো শিখতে হবে নিজের, আমি কথা বলে দেন আনেন দেন কি আসা আসতে আনেন, হ্যাঁ তোরা দিব আমরা ব্যাক কর, তোরা দিব তুই মুখ তুই ট্রেনিং জানাস, তুই এমনি ঘুরে ঠাসকে গুলি আমাদের বুঝে ওই লাগো কেন লাগো, এইটাও এরা বুঝে যে তোর কাছে দিব, তোর দিলে তোর ট্রেন পার্সন, যে ট্রেন পার্সন, তো নিজের দিকে ঘুরে এসে ফায়ার টার্ক দিয়ে করবে, আমরা জানি, আমরা ট্রেন্ড, এই ভোটার দ্বারা আছে। যাও এইভাবে অত্যাচার করে আমাকে থার্ড দিন নিয়ে গেল গিয়া, তৃতীয় দিন এই ফিজিক্যাল টর্চার পরে নিয়ে গেল। তো ঘরে গিয়ে করি কান্দি, আর ছেলে মেয়ে চিন্তা করি, ফেম চিন্তা, এতদিন হয়ে গেল খবর নেই, আমার বাসাতে কী অবস্থা কে জানে। ও তৃতীয় দিন আবার জিজ্ঞাসা করছে ব্যাংকে কত টাকা আছে, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, কত টাকা আছে, চেক বই কোথায়, আমি চেক বই নাই, কিসে শেষ হয়ে গেছে, পাতারা জমা দিয়েছি ব্যাংকে, 7 দিন পর দিব। আমি যেদিন আসি এখানে, আমাকে যে তারিখে আনা হয় আগের দিন জমা দিচ্ছি ব্যাংকে, আমি আনা হয় 7 দিন, তার 7 দিন ছিলাম না, বই ব্যাংকে ফুটেছে, কত টাকা আছে আমি তাও জানি না। অর্থাৎ জানতেছে অ্যামাউন্টটা কত, আর কি চেক বই আছে কি, আসলে তো চেক বই ছিল না, সব ব্যাংকে জমা দিচ্ছে, সত্য কথা আর কি। তো বলতাম চেক বই বাসা ফুটেছে, তাহলে হয়তো এটা আমার বাসাতে নেওয়াই তো, ওরা নয় লেখাইতো, যা বলে লেখাইতো আর কি, তাই না, চেক করে লেখাইতো ওরা।
এই জায়গাতে পারে যাক আমি বাসায় রুমে গেলাম গিয়ে চলছে এইভাবে রোজা আরম্ভ হয়ে গেল। রোজার মধ্যে প্রায় রোজা 7-8 হঠাৎ 11টার দিকে রুম থেকে তো আমার বিছনাপত্র সব উঠে ফেলতেছে, বলতেছে এগুলি কিছু বলতেছে না, বললা তারপর আমরা হাত কল লাগালো, চোখটা বান্ধা সেরে আবার দিতেছে, কই নি আল্লাহ ফালা নিয়ে এসে অনেক ঘুরে একটা রুমে নিয়ে গেল। এই রুমটা অনেক বড় উঁচা, 17-18 ফুট উঁচা, একটা খাট আছে, এইটাই ওরা বেছে দিল, যা ছিল এখানে বেছে দিল। তাই আমি বললাম আরে আমার তো ফালাইছে, আমি চশমা ফালাইছি রুমে, চশমা ছিল আমার, ওরা চশমা দিছে আবার। এই রুমে তো রুমটা 17-18 ফুট উঁচা, ওই দরজা এরকম লোয়ার গড়াত, কাঠের দরজা একদম ছিদ্র করা আছে, ফাঁক করে দেখে। নিশ্চয় সিসি ক্যামেরা উপরে আমি দেখিনি, এত থাকতে পারে। আর নো ভেন্টিলেশন, মানে আমার ডাইন বাউ পিছনে সামনে সব বন্ধ, আবদ্ধ ঘর একদম, লাইক যে একটা জীবন্ত কবরস্থান এটা। আর রুমগুলো পুরানো, তো রুমের মধ্যে একটা অনেক লেখা, মোবাইল নাম্বার আমার খেয়াল আছে, বাংলা লিঙ্ক নাম্বার লেখা আছে রুমের মধ্যে। কোনো দাদা যদি দেখতে পান, আমার মা নীলিমা রানী রাস একটা দেখছে, একটা ঠিকানা রূপগঞ্জ থানা, খবরটা পৌঁছে দিয়ে নাম্বারটা লেখা। তা আমার তো ওই নাম্বার সম্ভব না, তারপরে ডকুমেন্ট কিছু নাই। আচ্ছা, তা আমি ওই দিন চিন্তা রোজা আরম্ভ হয়েছে, আমি জানি রোজার 21 কি 22 রোজা আরম্ভ হয়েছে মনে হয় আমার, রোজা আনছে 5 দিন গণতেছে। তো এই হিসেবে দেখলাম মে মাসের বোধ হয় 27 হইতে পারে। তো লেখা বলতে কিছু ডেট কি মনে রাখবো কী হবে, বার তো ভুলে গেছি, কি বারটা গেছে কিছু তো নাই। ওখানে আগে গিয়া দেখি যে কেউ বোধ খাইতে, আগে যারা ছিল কেউ খাইতে একটা মাছের কাঁটা পাইছে, বড় কাঁটা পাইছে। এই কাঁটাটা দিয়ে আমি কষে দিয়া ওয়ালে কোন আছে, ভাঙ্গা ওয়াল তো প্লাস্টার উঠে যায়, এই ওয়ালে কোনা দিয়া দরজা কাছে দেখছো না পারো না লেগে রাখতাম। আজকে এইবার তারিখ দিয়ে জাস্ট 7 এরকম ধরেন লিখতাম 85 বা ধরেন 77 বার, 77 মানডে বা টুই এর লেগে রাখতাম, চিহ্ন রাখতাম একটা আমি। এই হলো আমার দিন তারিখ করা। আর একটা ছিল শুক্রবার দিন, আজকে যে শুক্রবার দিন জুমা নামা আজান দিচ্ছে এবং নামাজে পড়তেছে, এটা শোনা যায়। আচ্ছা, এই মজুরিতে সবাই এগুলো শোনা যাচ্ছে মজুরি। এইভাবে চলছে টিল ডিসেম্বর পর্যন্ত। শুধু আমার সাথে নো ইন্টারগেশন। সকালে শেষে তাই দিছে সেহরি খাবার, খাবার তো ধরেন বেঁচে থাকার জন্য যা খাইতে হয়, যা খাইতাম না অনেক সময় ফিরে দিতাম, খাইতাম না, খাওয়া যেত না। আর একটু যা খাইতে হতো আর কি। আর ওদের সময় আর ওই ইফতার সময় আশেপাশের পরিবেশ কেমন ছিল বা অন্য ইনমেট কাউকে দেখেছেন কিনা? না, আশেপাশে আমার জানুয়ারি মাসের দিকে, শীতকাল গরম পানি দিত, গরম পানিতে বালতি করে কমের জন্য উঁচুকার জন্য, প্রচণ্ড শীত। তো চোখ টোক এতদিন হয়ে গেছে, আমি গেছি মে মাসে, জানুয়ারি মাস 8 মাস 7-8 মাস হয়ে গেছে। তখন যারা ডিউটি করে এরাও একটু দেখে তো পুরনো হয়ে গেছে, এত বেশি চেকতে করে না, অসমের মধ্যে একটা কাপড় দেয়, এটা গিটটাও দেয় না, এটা আমি হাত ধরে রাখি। তা আমি গোসল করলাম, গোসল কইরা দুপুর দিয়ে গোসল তো বাড়েছি, ওই কাজ কথা বলতেছে বোধ হয়। এবছর আমি যখন বাড়ি গেছে, সামনে খেয়ে মানে আমার 5-6 ফুট দূর আছে লেফটেন্যান্ট দাঁড়ানো আছে, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সাহেব। উনি তো আমি দেখেন, ওনারও চোখ অর্ধেক খোলা, এমনি ধরেছে আর কি, খুলে গেছে। তো আমি হাসিনুর রহমান সাহেবকে দেখছি, আগে চিনতেন? ওনার তো আমি 14-15 থেকে চিনি, আমি ওনার বাসা কয়েকবার গেছি, আর আসি গেছি। তো আমি উধাওয়ার পরে আমার ওয়াইফের কাছে ফোন টোন করতো উনি, মানে যত করতো আর কি। এরপর তো উনি উধ হয়ে গেল আরও কয়েক মাস পরে, আমি আসার 4-5 মাসের উনি উধা 3-4 মাসে ওনাও নিয়ে গেল বাসা ধরে, ক্যান্টনমেন্ট থেকে ধরে গেল, মিরপুর ধরে নিয়ে গেল ওনাকে। তো উনিও, আমি চিনছি ওনাকে, আমাকে উনিও চিনছে, কিন্তু কেউ কিছু বলি না। যদি বলতাম আরে আরে ওনাকে মোটি করে রিক ভাই আপনি আপনি, তাহলে ওনাকে মারতো, আমাকে মেরা হইতো, কারণ ওকে চিহ্ন রাখবেন ওরা। যাক গেলাম এভাবে। আরেক দিন দেখছিলাম আমি সকালবেলা, চেহারা চিনতাম আমি, একটু বড় দাঁড়িয়ে গেছে। পরে প্রথম দিন চিন্তা করছি, আরেক দিন থেকে সেকেন্ড ডে চিন্তা করছি, সাবেক রাষ্ট্রপতি মিস্টার মারুফ জামান, আমি ওনাকে দেখছি, উনি আমায় দেখেন নাই, ওনার দেখেন 3 দিন। এই দেখার মধ্যে যখন হাসিনুর রহমান সাহেবকে আমি দেখলাম, তাহলে বোধ হয় এখানে আরও আছে। এইভাবে থাকতে এখানে যারা ডিউটি করে ওদের জিজ্ঞাসা করলাম, আমি কোন রুমে আছে, আমার ডাইনে কে আছে, বামে কে আছে, আমি চিনি না, রুম আছে আরও, গলা শুনি মাংস আছে, বাম দিয়ে একটা ছেলে সারাদিন কান্ত,
আর কনসিপ পড়তো, ছোট্ট অল্প ছেলেরা মনে হয়, বেশি বয়স হবে না, ও তো মাদ্রাসার পরে টরে বা স্কুল কলেজ পড়ে কনসিপ পড়তো, সুন্দর কোরআন তেলাওয়াত করতো আর নামাজ পড়তো সে, আর কান্নাকাটি করতো। আমার বামে দিকে, এটা ডাইন দিকে থাকতো নিশ্চয়ই কোনো ডক্টর। আমি টের পেলাম কী হবে, একদিন রাত্রেবেলা আমাদের ওটা খোলা ছিল কাঠেরটা, গভীর তো কত সিল মারে লক আপ করা। তখন ওই ছেলে বলতেছে যে স্যার আমার মেয়ে যেটা ওষুধ দিয়েছিলেন লিখকে আমি তো খাইছি, কিছু কমছে, আরও খাওয়া দেবে কিনা, কী ওষুধ দিয়েছিলাম আমি জানি না তো। আচ্ছা দেখাইও। তখন বুঝলাম উনি একজন ডাক্তার, যা জিজ্ঞাসা করতে তো স্যার আমি আপনার মেয়ে ওষুধ দিয়েছিলেন লিখলেন এটা, উনি ডাক্তার। উনাকে আমি টের পাইছি, আমি যাওয়ার মধ্যে কয়েক মাস পর আসছে, এবং আমি যেদিন শুনলাম কথাটা বোধ আমি উনি আসার বোধ হয় 1-1.5 মাস পরে বোধ আর ওনার সাউন্ডই শুনি না, এরকম ফাঁকা খালি ছিল, অথবা অন্য লোক ছিল, মানে উনি প্রায় কথাবার্তা বলতো আমার সাথে। তো বুঝলাম যে উনি নাই, উনি হয়তো আউট করে দিচ্ছে মাসে কত ছিল। তো আর বাম দিকে কাছে বাম দিকে প্রায় দেখতাম ডাক দিলে একটা রুম আছে, ডাক দেওয়ার সিস্টেমটা কি, দরজা করা আছে, করার সাউন্ড হলে কাছে থেকে শোয়ার বাজে দৌড়ে আসে, লোক পাঠায় কী চাই কী সমস্যা। তো ওই রুমে তো রাখে তো 4-5 জন যায়, গিয়ে শুনি সার 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 করতেছে, কে লোকটা সার সার করে চিন্তা করতেছিল। পরে একদিন হঠাৎ দেখি আমার ঘরেই ওষুধটা ভুল একটা ওষুধ দিয়ে গেছে, ওষুধ দেওয়া হচ্ছে কি এখানে কাউটা খুলে দিত, শুধু ট্যাবলেট দিতটা। এবং রাত্রেবেলা আমি অনেক সময় খেতাম, আমার দিত রাত্রেটা লাল বড়ি, ছোট্ট লাল বড়ি তো দিয়ে হয়তো জোর করে খাওয়াইতো, এখন খান এখন খান, দাঁড়াইলাম এখন খান। আমি হয়তো যে দিল যে এটা কোনো আর্সেনিক জাতীয় ট্যাবলেট কিনা পজরাস করার জন্য, তা হইতে পারে, বা সায়ানা জাতীয় কোনো ট্যাবলেট কিনা হতে পারে। আমি কি আর্সেনিক হোক আর সায়ানা জাতীয় হোক, যতক্ষণ পর্যন্ত স্টোমাকে না যাবে তো নট ইফেক্টিভ, স্টোমাকে সময় লাগবে। ওদের দেখাবার জন্য আমি গাল হাতে রাখতাম, আর কথা বলতাম না। ওরা গেছে একদম শেষ করতে থাকে। পরের সময় এটা ঘুমোর ওষুধ, এটা আচ্ছা ঘুমোর। আমি জিজ্ঞাসা করলাম এদিকে ঘুমোর ওষুধ কেন, এটা আরেকটা ছেলে ভদ্রলোক বুধ নর্থ বেঙ্গল বাড়ি, কথা বললাম যে আমার তো ঘুম টুম কম হয়, একটু ডাক্তারকে বললাম তো ঘুমোর ওষুধ, উনি বলতে আনতেছে তো এটা বলে তো আমার খাইছে তো ঘুমোর ওষুধ, ওটা আপনি খালি ক্ষতি। এগুলো আমার অনেক হেল্প করছে আমাকে, এই ছেলেটা অনেক হেল্প করছে আমাকে, ওরা করতে হেল্প হচ্ছে, ওরা হেল্প করতো। আমি কে বুঝলাম, আমি বাথরুম পরে গেছিলাম একবার, হঠাৎ সে পরে গেছে, পরে ভীষণ কম হবে, আমার ধৈর্য আন্দোলন বলছে। আচ্ছা ওখানকার যারা আছে হেলথ সেকশনে, ওরা চেক টেক করছে, প্রেশার টেশার দেখলো, তখন আবার হট ওয়াটার ব্যাগ আইনা দিল, সেক টেক দেন করার পরে ওরা ইয়ে করছে। ওই তখন এই ছেলেটা আপনি পরের দিন 2-3 দিন পরে ওই যে ছেলেটা আলাপ করে, তখন বাথরুমে গেছিলাম, তুমি কী হবে না, আমি পিছলা পড়ছে ওদের ঘরে থেকে উঠে সেটাকে। তো ওই ছেলেটা একটু ডায়েটে আছে, এই রুমে থাকতো তারেক রহমান। তখন আমি বুঝি ডিজিএফআই, আমি মনে করতে বুঝে বুঝছি, কারণ রাত্রেবেলা চলতো একটা ট্রেন শুনতেছি, আর ভোরে আমি যে মতো এই রুমে বিমান নামছে, আমি ওই মধ্যে উত্তরা বিমানবন্দর হতে পারে, আর ট্রেন শোনা যায় আমি কিন্তু বিমানবন্দর টু টঙ্গী রেল লাইনটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। যখন বলছে যে এই রুমে থাকতো তারেক রহমান, থাকতো রুমে, এই রুমে ওবায়দুল কাদের ছিল, এই রুমে আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল জলিল সাহেব ছিল, আর আমি অন্য রুমের ওই তারা ছিল, মামুন সাহেব ওই যেন কি বরিশালের মামুন লঞ্চ ফালি, এরা এরকম থাকতো। তখন বুঝি এটা সম্পূর্ণ ইট ইজ ইন প্লেস অফ ব্যাক সাইড অফ ডিজিএফআই। আর না করতে প্রত্যেক নাম একটা, যখন ডিজিএফআই আমি ধারণা করছি তখন হচ্ছে ভয় আতঙ্ক আমি বেশি বাইরে গেছি। আর যে ডিজিএফআই তো মানে ওরা তো কোনো চিহ্ন রাখবে না, মানে মৃত্যু ভয় তখন এটা মৃত্যু ভয় পেলেন না, তো মৃত্যু ভয় পেলাম। তো মৃত্যু মানে কি, তো আমি যেহেতু ওই তারেক রহমানে মায়ের ভিটটা ফারা দিছে, লন্ডন গেছে গিয়া, ওবায়দুল কাদের ছেড়ে দিছে, গভর্নমেন্ট চেঞ্জ ছেড়ে দিছে, আওয়ামী লীগ গভর্নমেন্ট পাওয়ার আছে, ওদের রিলিজ হয়ে গেল, গ্যাপ ইলেকশন করে পাওয়ার আসলো তারা। জলিল সাহেব পরে মারা গেছে, উনি ছিল মারা গেছে উনি, আর মামুন তো জেলখানা মন ধারণা করতেছে, আমি নামগুলো বলার পরে ওই ছেলেটা বলার পরে, তখন আমি কই মেয়ে শোনো, তুমি যখন নামটি কই দিছ, আমি তোমার সভাপতির কই দিই, ভাই ভাই প্লিজ আমার শেষ করি না, আমার আমি বিপদে ফেলে দেবো। কী বিপদ দেবো? বিপদ দেবো আমার, তুমি বার করবো মানে আমার কী বিপদ আমি করতে পারতাম না, আমরা করতে পারতাম না, আমার বিপদ কী আমি জানি, আসে সাই করতে
আমি তাকে ড্রাইভারি করতাম, চাকরি দাবি কর না কেন? টাকা বেশি, টাকা বেশি দিয়ে আমার আমরা ড্রাইভারি কত টাকা পাই, আমি ড্রাইভার হেল্পার করি, ড্রাইভার জানি, আমি পিক আপ টিকে চালাই, গাড়ি চালতাম জানি। একটা কাজ কর, আমি একটা ঠিকানা দিয়ে দেই, তুমি ওই ঠিকানা যাও, গিয়া এই নামে একটা লোক দেখবা, গিয়া শুধু আমার নামটা কইব, উনি পাঠাইছে, চাকরি দিবে একটা। আমার ফোনে কথা বলা করবে, আমার নামটা বললেই হবে, জমুকে পাঠাইছে, উনি একটা বাসা আছে, উনি আছে ও গিয়ে কিনব, বাসা আছে, অসুস্থ অবস্থায় আছে, যে উনি সম্মত তো সুস্থ হইয়া বাসা আসবে, এখন আমাকে পাঠাইছে যে আমি ওনার সেবা শুশ্রূষা করি, আমাকে চাকরি দিবেন একটা। আমি কোনো যে আসলে মাথা খারাপ, আমি জানবো, কারণ আমি জানি কোন ঠিকানা দিচ্ছি। এবার এইখানে এসে যদি বলে যে ইকবাল চৌধুরী আমাকে পাঠাইছে, অটোমেটিক তাকে আটক হবে না, তার থেকে জানিয়ে নেবো সবাই আমি কোথায় আছি, তখন তা সে সেলটা আসেও নাই, সেও বুঝে, তো তাকে আমি টুপ দিলাম একটা। এরকম তো অনেকে ওনার দিচ্ছে কিন্তু জানি না, আমি পরে শুনছি মানে অনেকে টুপ দিত। তো যাও হোক, ওরা কিন্তু হেল্পফুল ছিল করতে, কোনটা এই হলো আমার এই পর্যন্ত চলছে। সারাদিন কিভাবে কাটতো আপনার? সারাদিন বই পিঠা, বই আপনাকে দিত? আর বই আর কি করতাম, আর রাত হইলেও কান নাই তো ওর জন্য, রাতে কানতে রাত্রেবেলা মারামারি, মারতো যে রাত্রেবেলা আত্মচিৎকার, বিছনা, সার পোকা, মশা কথা বললে ও দরজা বাইরে একটা কয়েল ধরে রাখতো, ভিতরটা দিতে না, দিব না, ভিতরে নিষেধ ইচ্ছে করে দেয় না ওরা। একদিন ছেলে বলছে যে আপনাদের গামছা দিচ্ছে, গামছা তো আবার নিষেধ। আমি আমাদের সমস্যা কী হবে, জুলো আসেনি কিছু এখানে। আচ্ছা, এরপর আরেকদিন আমাকে রোজাপুরে নিয়ে গেল, 4th টাইম ইন্টারোগেশন, রোজার পরে। ওখানে ওই দিন 4-5 জন লোক, সামনে টেবিল 4-5 জন। এইখানে আপনি শামসুর আলম সাহেবকে চিনেন? কোন শামসুর আলম সাহেব? আমি ফেসবুক আইডি আমাদের হাইডিটা, আমি তো আগে, উনি তো বিশেষ কার অফিসার, উনি প্রাইম মিনিস্টারের অফিসের, উনি ছিল চিফ প্রটোকল অফিসার। কোথায় আমি যাই না, মনে বিদেশে আছে। ওনার সাথে আপনার কথা হয়? আমি কথা হয় না, লেখা দেখি, উনি যদি লেখে অথেন্টিক, আমি অথেন্টিক কী বলবো, উনি তো লেখে, তো উনি তো সরকার বিরুদ্ধে লেখে। এই কী তো করলে এক লোকে বয় বেশি হবে না, মতে পার্থক্য থাকতেই পারে। তোরা তুই করে আবার আপনি তুই এগিন, তোরা শেখ হাসিনার বিরুদ্ধে লেখস, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বিরুদ্ধে লেখতা সৎ, তারপরে খাদ্যমন্ত্রী বিরুদ্ধে লেখস আগে। খাদ্যমন্ত্রী বলতে আমি আবার বলতেছিলাম, তো আপনি ঘুরে দেবো, ওই যে আর বললো না, কারণ টাকা নিঃসন্দেহ খাদ্য আমার কী হয়। তারপরে বঙ্গবন্ধু বিদ্যালয়, আমি বঙ্গবন্ধুকে লিখছি, আমি কি শুনেন, বঙ্গবন্ধুরা আমার থেকে আপনারা জানেন না, বঙ্গবন্ধু ভাষা আমি 3 দিনে ভাত খাচ্ছি আমি, ইন 1972 এবং 75 আমি যখন মস্কো যাই, তখন আমরা স্কলারশিপ যাই মস্কো, তখন আমি হোয়েন হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ বাকশাল, আমাদের 12 জনকে নিয়ে গেছে বঙ্গবন্ধু, উনি এই কথা বলছিল, বঙ্গবন্ধু তোরা করবি। একটা ছেলে প্রশ্ন করছিল যে বঙ্গবন্ধু, যে ইন্ডিয়ার তো আর্মিরা গেছে, কিছু রয়ে গেছে, যা বোকা চিন্তা করিস না, তোরা কি আমার থেকে ইন্ডিয়া বেশি চিনস? পাকিস্তান মানেছে আমরা, বাংলাদেশে মানেছে আমরা, তোরা খালি বাংলাদেশ রক্ষা করবি। এগুলো আর ভয়েস ছিল আমাদের নিজ কানে শুনে বঙ্গভবন। তো যে লোক কথা, তুই কী বলছো বঙ্গবন্ধুর? আমি কি, হি ওয়াজ এ পিওর মুসলিম ন্যাশনালিস্ট একটা লোক, বাঙালি, বাংলাদেশ ছিল, বাঙালি বলেন, যাই বলেন, হি ওয়াজ এ পিওর ন্যাশনালিস্ট, হি ওয়াজ এ গ্রেট লিডার। কথা অন্যরা তোরা কজ জিয়া রহমান মুক্তিযুদ্ধ ডিক্লেয়ার রিভোল্ট, I on behalf of our great leader Bangla Sheikh Mujibur Rahman declared the independence of Bangladesh. তার মুখের কথা এটা। আর শেখ মুজিবুর রহমান তো কিন্তু বড় নাই যে আমি ডিক্লেয়ার করছি, বলতে টেলিগ্রাম করছি, চিরাং গাছ এটা পাঠাই, টেলিগ্রাম করছে, আর ইয়ে করছে, টেলিগ্রাম করছিল একটা, বলছে এটা অথেন্টিসিটি হলে কেউ পায় না, আমরা পাই নাই, কেউ পাই যাই না, পাইছে কিনা। তো জিয়া রহমান তো আমি নিজ কানে শুনছি, তো কীভাবে? আমি অ্যাট দ্যাট টাইমে আই ওয়াজ ইন কুমিল্লা, আমি ওই সময় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র ছিলাম, ভিক্টোরিয়া কলেজের ইন্টারমিডিয়েট ফাইনাল ইয়ারের, ইন 1971। আর বলবেন না, এরপরে তো গেলাম আমি ইন্ডিয়া, বলছি কি সবাই ট্রেনিং দিছি আমি, তান্ডো ট্রেনিং অ্যান্ড দেহরাদুন ট্রেনিং, দেহরাদুন থেকে 1 মাস থেকে আসি, আইসা ফার্স্ট টাইম আই ওয়াজ আন্ডার মেজর জিয়া, বা নেক্সট মেজর খাদ মোশারফ। অপারেশন গেছি, অসুস্থ ছিল পরে আমাকে তো অন্য কাজ করছি, তো আমি তারা মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা ফিল্ডে আসে, আমি শালদন্দ ফিল্ডে আমি ছিলাম। পাকিস্তানে আমি খারাপ বলি যে
মেজর বুখারি খারাপ বলেছে, বেলুচ রেজিমেন্ট অফিসার বেলুচে, সে কিন্তু তার রাজাকারে সে মারতেছে দেখছি আমি, একটা কারণে এই লোক মারা গেছে। আর ওই সময় মুক্তিযোদ্ধা মারা গেছে 11 জন, ইন্ডিয়ান বিএসএফ মারা 4 জন মারা গেছে, আর এদিকে শুধু একজন মেজর বুখারি মারা গেছে। আমি ছিলাম পানিতে ডুবেছিলাম, ভয়ে ফায়ারিং, 2 সাইডে ফায়ারিং। তারা এগুলো শুনে কি বলল? শুনতে এগুলো কিছু বল না, আমি আই এম এ ফ্রিডম ফাইটার, আমি জানি এগুলি। কত তুই মুখ যুদ্ধ হলে তুই আওয়ামী লীগ করছ না গেলি, আমি কেন আওয়ামী লীগ করবো? আমি ওয়াই? In 1970-71, I was the joint secretary of Kumila Jala, East Pakistan Chhatro League of Kumila শহর। এরপর দেশের পরিস্থিতির কারণে আফটার 72 এই আওয়ামী লীগ দলটাকে ছিল যেটা ডেমোক্রেটিক আওয়ামী লীগ দলটাই আফটার 72 এর পর হয়ে গেল অ্যান্টি পাবলিক অ্যান্টি স্টেট। এদেশের জনগণ কি যে মুক্ত করছে, এরা হলো ক্ষমতা কুইগত করে, আর লুটপাট তো আছেই। ওই সময় লুট ওই হয়তো ওই মরিচ লুট, ওই কম্বল সুর, এই সুর, এইটা আসিল, নট এখন করে, এখন তো পুরো ব্যাংকে খাইয়ে ফেলা এইগুলো। আর তাহলে এখন কি, এখন কি দেখুন হচ্ছে না? মনে হতে বুঝলে আপনারা কী বুঝছেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ, আপনারা কী বুঝছেন, মানে আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্যাট ডেভেলপমেন্ট? এরকম বলতে পারতেন আপনি ওখানে? বলতাম, আমি বলতাম তো, বলে মারতো আমাকে, এই পাটা কী কথা পাংছে ওটা, তুই শেখ হাসিনা কাজের বিরুদ্ধে কথা। আমি কোনটা, আমি কাজের বিরুদ্ধে, আমি তো ধাইতেছি, আমার কথা না, জেয়া জাক রুসুর কথা, রুজবেল্টের কথা, আমার কথা না, আব্রাহাম লিঙ্কনের কথা। আব্রাহাম লিঙ্কনকে আমি কই, ওদের কথা দিয়ে আমি বলতেছি, আমি এগুলো থাকি। আর মার্য তো আসেই, আমি বলছি এমনি তো মায়ের খাইতেছি, এমনি মরতাছি, কথা কইয়েই দিই। ফ্যামিলির কথা মনে পড়তো? বলতো ফ্যামিলি মানে ডেলতে মনে করতাম, রাত্রে তো কান্না করতাম ছেলের জন্য, মেয়ের জন্য, বা ভাই একটা আসিল। আমিও ওখানে আয়নাগরে থাকা অবস্থাতে আমার ভাই মারা গেছে শেষ দিয়ে, আসাপর শুনছি আমি, বোন মারা গেছে কিছুদিন আগে, এক বোনে বেড়াচ্ছি, হয় না ওই যে আয়নাঘর, পরে বছর করো সার মারা গেছে। আমি তো এলোন নাও, আমার এক ছোট বোনের কাছে কুমিল থাকে, আর কেউ নাই। তো ফ্যামিলি তো মনে হতো, কারণ আমি ফ্যামিলি চিন্তা করতাম, কিন্তু ছেলেটা কী করতো, ও তো বাজারও তো করতে ঠিক মতো করতে পারে না। বাজার করতে শিক্ষা লাগে একটা, সব কিছু শিক্ষা লাগে একটা। তারপরে কে বাজার করে দিব, কী খাবে ওরা? বাইকে তো আমার ভাই ছিল, সেও ভয় যোগাযোগ করতো না, আমার আত্মীয় স্বজনরা পর্যন্ত কেউ যোগাযোগ করতো না, ফোন করলে ফোন ভয়ে। আমার অফিস ছিল বাইং হাউসের, একটা লোক মারা গেছে, আয় শুনছি সে ওষুধ মারা গেছে সিরাজগঞ্জের, আর বাকি সবাই ভয় চলে গেছে, কেউ নেই ভয়। এরপরে লুটপাট, লুট করছে কারণ আমি জানি, আমরা এগুলো যন্ত্রপাতি অনেক কিছু ছিল, বাইক অনেক যন্ত্র থাকে না, স্যাম্পল সেকশনটা অনেক কিছু থাকে, অনেক কিছু লুট হয়ে গেছে, নাই কিছু ফার্নিচার সব নাই গেছে। মানে একদম আমাদেরকে কি বলবো, মানে এখন আমাকে মানেছে একদম মানে স্ট্রিট ব্যাগার। এখন এক কাপ চা খেতে আপনাদের খুঁজে খেতে আমাকে এই পর্যায়ে গেছে। শুধু আমার না, যারাই আছে এখন আয়নাগর যারাই ছিল, এদেরই ইকোনমিক্যালি ফিজিক্যালি ড্যামেজ করে দেওয়া হয়েছে। আপনি ছাড়া পেলেন কিভাবে? তো ছাড়া পাইছে ধরেন 4th টাইম ইন্টারগেশন হয়ে গেলাম, খুব মারলো, ওদের মারধর করার পরে ইন্টারগেশন হইল না। আবার গেল কয়েক মাস, হঠাৎ একদিন রাত্রেবেলা, এর মধ্যে আগেও মাঝে মাঝে রাত্রেবেলা ওরা কি ঘুমাইছি তো, চিৎকার হচ্ছি, সার পোকা মশা তো আছে, এগুলি ঘুম হইতো না কোনো সময়, দিনে একটু ঘুমাইতে পারতাম কোনো রকমই, কী চের হয় না, এই অঘুম ছিলাম আমি 7 বছর। তো আমাকে রাত্রেবেলা আগেও যাবে নিচে, এরকম হঠাৎ আমি আসার 2 দিন আগে বোধ হয় 11 সবসময় 2 জন আসে, ওদিন 4 জন আসলো, 4 জন এসে 2 জন রয়েছে, আর 2 জনকে ওঠেন, আপনি বলছেন ওঠেন, চোখটা বাঁধলো টাইট করে, হ্যান্ডকাপ লাগে, আবার ও একটা মনে বসাইল, বসাইয়া বসে রয়েছি 5 মিনিটে। প্রথম দিন ইন্টারভিউ করছে, উনি আসছে, আপনার শরীর কেমন আছে, তো আপনার কোমরে ব্যথা কমছে, আমি ওষুধ খাইতেছি, কিছু কমছে, প্রবলেম কমে নাই, বয়সে কিছু তো এটা কমবে না সহজ, এটা অন্যান্য উপসর্গ আছে মোটামুটি ভালোই, আগে ওষুধ দিয়েছি তো। আচ্ছা এন খাবার দাবার, আমি খাবার দাবার খারাপ হলে বলতে ভালোই, এক কথা শেষ, ভালোই খাবার, আল্লাহ যা রিজিকের আছে এই করছে ভালোই। আচ্ছা তা শুনেন,
আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা আপনাকে বাসায় পৌঁছে দেবো। ওই দিন আবার আপনি করে আসলো, আপনাকে বাসায় পৌঁছে দেব। তবে শর্ত হচ্ছে বাসায় যাওয়ার পরে কাউকে কোনো কিছু কথা বলতে পারবেন না। কোথায় ছিলেন, কেমন ছিলেন, কীভাবে ছিলেন, কী খাইছেন, কাকে দেখছেন, কি দেখছেন না, এভরিথিং কেউ কিছু বলতে পারবেন না। যদি জানা যায় আপনি বলছে, আপনি আমার সম্পূর্ণ থাকবেন। জানা যায় আপনার কথা অন্য শোনা যে কেউ লেখালেখি করে বলা বলি করে আপনাকে যদি আবার এখানে আনা হয়, এই দুনিয়াতে আর আপনার কেউ কোনদিন আর চোখও তো দেখবেন, ইভেন আমার ডেড বডি আপনার খুঁজে পাওয়া যাবে না, বালুর মতো উড়ে যাবেন আপনি। আমরা হচ্ছিলাম নাইট কিং, আমাদের মতো শক্তিশালী হয় না বাংলাদেশে। আমরা যা করে সেটা রাইট, যা বলি সেটা রাইট, এটা মনে রাখবেন। দে আর দ্য নাইট কিং, রাতের রাজা তারা, দিনের রাজা না। আমি কত যতছি না, তোমার বলতে একটা গল্প বলি, শুনেন। গল্প বল, আপনি ঠিক এই গল্পটা গিয়ে বলবো আপনার বাসায়। আমি বললেন তো গল্পটা, আচ্ছা বললাম তো কি বললো বাবা গল্পটা, আমি বললাম ঘটনা। প্রথমবার তো একটু ভুল হয়ে যায়, আবার উনি বলে, বলার পরে তা আমি আবার রিপিট করি, ঠিক আছে চলছে 80% হয়েছে, বাকিটা আপনি মানে একটা শিখানো গল্প এই বলবেন এটা। আমি যে গল্পটা বলবো, আমার ওয়াইফ বিশেষ করবে, ওয়াইফ বিশেষ করবে, ছেলে বিশেষ করবে, তারা না করুক, বাইরের লোকে বলবেন এটা। আচ্ছা, আমার তো হসপিটালে যাবেন, আপনি একা যাবেন, কাপড়ে যাবেন, বাজারে না একা যাবেন, কোন মানুষের কথা বলবেন না। আপনি বলেন তো, বললাম তো, আপনি সবসময় নজরদারি থাকবেন। আপনি বাজারে যান, দোকানে যান, ডাক্তার কাছে দেখে আপনি থাকবেন নজরদারি। এই টমাটায় ভুগছে অনেক দিন, কয়েক বছর। বিয়ার দাওয়াত দিছে, মানুষ তাকায় থাকে, আমি অন্য দিকে ফিরে যাই। আরে তাকাই রয়েছে কেন? এরকম ঘটনা ঘটছে অনেক। আমাদের মেয়েরা তাকায় থাকে। পরে শুনছি, আমার এক বিয়েতে গেছিলাম ধানমন্ডিতে, 3টা মেয়ে ছিল, তাকাইছে। পরে ওর বাপও ছিল, সবার কোন কথা কোথাও টিচার বধুনি, অন্যরকম জানতে পারছি, টাকা পয়সা করতেছে। বলছো যে আরে ভাই, আমি তো ইকবাল চৌধুরীর নাম শুনছি, আপনার নিয়ে দিয়ে আমরা দেখছি অনেক, এই পত্রপত্রিকারা, টেলিভিশন, অনলাইনে দেখছি, আল জাজিরা টেলিভিশনে দেখাইছে, আপনার বিবিসি টেলিভিশনে অনেক ছবি, বিবিসি দেখাইছে আপনাকে, বিবিসি টেলিভিশন লাইভ করছে এগুলো। আপনার কয়েকজন, আপনি না, আপনি ছিলেন, আর কয়েকজন দেখাইছে এগুলি বিবিসিতে। তো আপনি কি বলছেন না, আমার মেয়ের আপনাকে চিনে ফেলাইছে, আমার মেয়ে, আপনি ওরা ফলো করছেন ফেসবুকে, সেটা আগে বলবেন তো। আমার তো খোঁজা শুরু করেছেন ভয়ে, ট্রমাতে, এই ট্রমাটা ভুগছি এখনও কিন্তু সেরকম ট্রমাটা আছে আমার। আপনাকে গল্প শিখিয়ে দেওয়ার পরে কি করলো? যাক, এরপরে কবে শিখা রুমে এসে বললাম, আসার পরে ও এত গেল, এরপর দিন তো দিন বেলায় গেল, রাত্রেবেলা 11টার সময় আবার ওই 4জন আসছে, ওই পরের দিন 4জন। উনি প্রথম বলছে আপনাকে আজকে হতে পারে, 7 দিন পর হতে পারে, 10 দিন পর হতে পারে, ওটা আপনার বাসায় পৌঁছে দেবে। যাক, সেকেন্ড ডেতে রাত্রে ওই 4জন আইসা আমার আবার দিয়ে আমার কাপড়গুলি দিয়েছিল, কাপড়গুলি পরনেগুলি, আমার শার্ট, প্যান্ট, স্যান্ডেল, মোবাইল তো দিবই না, আর আগে শুধু এগুলি। তো আন্ডারটা ফানে আন্ডার দিছে, থাক লাগবে আন্ডার সরাই প্যান্ট ফলাম পইরা, আবার চোখ ভাইদা বাঁধতেছিল। আমি কিন্তু বাথরুমে ওয়াশরুম প্রস্তুত করলাম, একটু নিয়ে গেল প্রস্তুত করে এসে, তাই হাত করা লাগাইয়ে চোখ টোক বাইদা, তারপর নিয়ে আবার ডাইরি সোজা নিয়ে একটা গাড়ি তুললো, গাড়ি চলতেছে চলার মধ্যেই কোনো সাউন্ড নেই। আমি জিজ্ঞেস কিন্তু সাউন্ড ছাড়া আশেপাশে কোনো আওয়াজ না, কই নিতেছে নাকি মাইরে ফেলে। তখন আমি দোয়া জোট ফটতেছে, হাত করতে ফুরি, দোয়া ইনুস ফটতে, দোয়া তো ডেলি যে কয় হাজার পড়তাম দোয়া ইনুস, হিসাব নেই ওই সময়, সব সময়। আজ পড়তেছি, দোয়া ইনুস পড়তেছি, হঠাৎ দেখি গাড়িটা শুনে দেখ এক জারাছে, ডাইনে বাবা রিক্সা বেল সাউন্ড, গাড়ি হর্নের সাউন্ড, মানুষের কথা শুনি রোড দিয়ে বেশ যাওয়ার পরে এটা উঁচা দিয়ে উঠছে, উঠে সেরে আসছে, এসে ডাইন বাম দিকে মন নিয়ে গেছে, গেছে হঠাৎ দাঁড়িয়ে গেছে গাড়িটা, ফাঁকা জায়গা দেখা সে আমার গাড়িতে লামা দিল, চুপ দাঁড়ান, দাঁড়িয়ে দেবে 100 পর্যন্ত গন্ধেন, গাড়ি 100 গেলে নিচু করে 100 পর্যন্ত করেন, চোখ বন্ধ করিয়া। এরপর আপনি সামনে গেলে আপনি বাম দিকে মানে বাসা গেছে। পরে তো আমি তো একটু ওয়েট করে দিয়েছি, গাড়ি চলে গেছে, তো আমি নাম্বারটা মনে হতে পারলাম না, কারণ চশমা ছিল চোখে আমার, সময় দিদি চশমা ছিল খোলা, তো পকেট দিয়েছি চশমাটা। তো আমি এসে যে এদিকে আসছে, ওনারা বলছে বাম দিকে আছে, দেখি ফ্রন্ট দিকে রাস্তা নিচের দিকে নামছে, দোকান আছে, তো রাত 11, 11:30 বাজে। যে সময় কোন জায়গায় রাস্তা কই গেছি, এটা বলছে শিয়া মসজিদ।
তখন বুঝলেন যে আমি আমার রাস্তা ঠিকই আছে। সামনে গিয়ে এসে আমার বাসা চিনলাম আর কি। এই বাসায় গেলাম রাত্রেবেলা 12টার সময় গিয়ে পড়ছি। আমি গেছি পকে তো আমার ওয়াইফ তো খুলছে, ছেলে ছিল না, আমার তো ফোন টোন কিছুই নাই। তারপর ওয়াইফ বললাম মা দিয়ে ফোন লাগাও, দিছে পরে আমি তো ফোন, আমার কণ্ঠ শুনে আমার ছেলে তো ওইখান থেকে ফোনে কে শুরু করে দিছে। বাসা আসছে, সেটা গুলশান ছিল, বাসা আসছে, আইসা তো যাক হারাতে আলাপ করলাম, পরের দিন গেছে হাসপাতাল। এই লেভেল ব্যাপারটা। কিন্তু ব্যাপার হচ্ছে আমার ধরেন সবচেয়ে অবর্ণনীয় কষ্ট আমার জীবনে কেউ একটা আমার শরীরে টুকাও দেয় নাই। আমি ছাত্র জীবনে বলেন, বিদেশে পড়াশোনা করছি, স্কলারশিপ, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম। তো ব্রিলিয়েন্ট তো সবাই তো হয় না। তো আমার জীবনে কোনো মামলাও নাই, মামলা নিজে করিও নাই কাউকে বিরুদ্ধে। আর ইভেন জগাতে মানুষ হয়, কিন্তু তকার থেকে হয়। তো শারীরিকভাবে অত্যাচার আমিও করি। আমার কিন্তু এইখানে যে মানে অত্যাচার আমি কী বার বিশ কানাট করতাম। আমার ধর ছেলেটা আছে, ছিল, আমার ওয়াইফের কথা চিন্তা করতাম, অসুস্থ মেয়ের কথা চিন্তা করতাম। আর এই শারীরিক অত্যাচার আমি তো মাঝে মাঝে জিউ দূরে এই কারণে যে আমি ফিটে ফাটা ওই সময় থাকতো যে বাসের মধ্যে 2 ফেলা দিলাম আমি, বাসের মরি দেখতাম। তো বা আমি তো জানি নিয়ে আসে পরে আমি আসার পরে আমার ছেলে দেখাইলো যে আমাকে নিয়ে যায় সিসিটিভি ফুটেজ বাড়ি গেছে, থানা জিডি করছে, মোহাম্মদ থানা নিতে চায় না, জিডি করছে। পরে 7-8 দিন পরে জিডি করছে। জিডি করবে নিয়মভাবে একজন লোক আসে, একজন সাব ইন্সপেক্টর বা ডিউটি অফিসার আসে, আসে বলে যে আমরা তো জিডি করছে তো এটা উপর মোবাইল টেলিফোনে জিডি করা হয়েছে, এটা আমার তো ছিল পুলিশ ডিপার্টমেন্টে। তো ইয়ে করেন, এইসব বারবার করেন আপনারা। আমার ওয়াইফের কাছে অনেকে ফোন করতো, আর এইগুলো মেরে ফেলাইছে, কি বুঝতে আমরা খুঁজেন গেলি পাইতেন না, খুঁজছে আল্লাহ আল্লাহ করেন আর কোরআন খানি দোয়া দুধ ফরেন, এতিমিসিন খাওয়ান। আমার ওয়াইফ বলতো যে এতিমিসিন খাওয়াবো কোন দিন, কোন তারিখ, কোন সময়, একদিন করলে আলাদা, একদিন করলে হয়। আত্মীয় স্বজন কারো আমাদের সাথে যোগাযোগ করতো না, নো এনিওয়ান, ভয়ে করতো সবাই। এক ঘরে পুরো ফ্যামিলি এক ঘরে। আমার বড় বোন ছিল ঢাকা, ওই সময় ছিল, মাঝে হয়তো করতো, ভাই ছিল একটা করতো, সে একটু হেল্প করতো, আর কেউ না, কোনো আসে না। আমি আসার পর আমার আত্মীয়জন একজন সব আওয়াজ শুরু হয়েছে, আসতো, আমি না করতে পারি না জেন্টলম্যান। মানে মেইন আমার এখনও ওই জিদ, মানে মনে একটা কষ্ট, জিদ, এটা জিদও বলতে পারেন, শারীরিক অত্যাচারটা পদ্মে তুলবো কীভাবে, এটা আমি কী চিন্তা তো এখন চিনতে পারবো, যদি অনলাইন এটাকে জুম করা হয় সিসি ফুটেজটা, লোকগুলো ধরা যাবে। এটা অবশ্যই আমি দিয়েছি, গুম কমিশন তদন্ত, গুলশানে গুম তদন্ত কমিশন দিয়েছি, তখন সব দিয়ে দিয়েছি আমি কমিটি। ওখানে গুম তদন্ত সময় স্যার একজন আছে নূর খান লিলেন, ওনার সব দিয়েছি, ওনারে বার করতে হবে, বলছে আমি দিয়ে দেবো, এটা বার করতে হবে না। ওই দিন তারিখে কে ডেট ছিল, ডিউটি ছিল, কারণ ঢাকা ডিপার্টমেন্ট একটা আছে, এটা ডিজে ফান্ডা শব্দ। এটা হলো ডিটাচমেন্টের কাজ হলো কাকে উঠায় নিয়ে আসবে, আইনে অফিসে পৌঁছা দিব, এটা ঢাকা ডিটাচমেন্টের সেকশনের কাজ। এটা তো ওদের এখানে গেলেই জুম করলে এই লোকগুলো কাজ চিনতে পারবে। এখন নতুন বাংলাদেশে আপনি কি চান? আমার নিজের জন্য, আমার নিজের নিজের স্বাভাবিক না, আমার তো এই যে ঘটনা, আমার নিজের জীবন বা যতজন ছিল আমরা, ততজনে ছিলাম আমরা, কেউ আমি ছিলাম 1 বছর, কর্নেল হাসিন ছিল 1 বছর 8 মাস, ওই অ্যাম্বাসেডর মারুজ্জামান ছিল 1 বছর 3 মাস 4 মাস, আজ ছিল ব্রিগেডিয়ার আজমি ছিল 8 বছর, ব্যারিস্টার আরমান ছিল 8 বছর, আর একজন চাকমা বোধ ছিল মনে হয় এরকম 6 বছর এরকম মানুষ ছিল এরকম। তারপরে সঞ্জিদা তুলি, ও ভাই ধরে নিয়েছে তো খবরে নেই, 12 বছর চলল। আর একজন মতো মেজর 12 হয়ে গেছে, করতে চাই না, দেখছে অনলাইনে, 12 বছর হয়ে গেছে। তো এই যে লোকগুলি জীবন, আমাদের চাই এটা সঠিক তদন্ত করে একদম ন্যায্য বিচার, এবং এই যে প্রত্যেকটা লোকে আর্থিক মানে ক্ষতিপূরণ, লাইফ ক্ষতিপূরণ দিতে হবে, লাইফের ক্ষতিপূরণ। আমি তো ক্ষতিগ্রস্ত মানুষ, ফাইন্যান্সিয়ালি একদম জিরো, বললাম তো এক হতে, এক চা করে আপনি খুঁজে খেতে আমাকে, এই সবারই, আমার না।
আপনি দেখেন অমুক ব্রিগেডের আটকে রাখছে, অমুক ব্রিগেডের এত বছর গুম করে রাখছে, অমুক কর্নেলে করে রাখছে, গিয়ে সবাই কিন্তু আত্মীয় শেষ। লেফটেন্যান্ট হাসিনাও সাহেব উনিও শেষ নাই, মারাজুমা সাহেব শেষ নাই, কিছু না। ও বাড়ি একখানা আছে, আমার বাড়ি একটা আছে, ছেলে মেলে এই একটা বাড়ি একটা আছে, সবাই একটা কিছু নেই, ফাইন্যান্সিয়ালি সবাই শেষ। এটা আওয়ামী লীগ তৎকালীন দিস রেজিম, দিস ফ্যাসিস্ট মাফিয়া রেজিম যারা, আমি বলি যেটাকে, এদের উদ্দেশ্য ছিল যে বিরোধী শক্তি, বিরোধিতা আছে, এদের মতামতকে দমায় দাও, ফাললে মাইরা ফালাও, আর যাদেরকে মারতে পারে না আটকে রাখো, গুম করে রাখো 14 দিন ফারো, আর এদের ইকোনমি ধ্বংস করে দাও। তাদের ছিল দিস মাফিয়া ফ্যাসিস্ট রেজিমের এই থিওরিটা। কারণ আপনি দেখেন হিটলার আমলে নাৎসি বাহিনী একটা, তাদের একটা দল ছিল, পলিটিক্যাল অর্গানাইজেশন ছিল একটা, ন্যাশনাল সোশ্যালিস্ট ইন্টারন্যাশনাল, তার পার্টির নাম ছিল ন্যাশনাল সোশ্যালিস্ট ইন্টারন্যাশনাল, নাৎসি। আচ্ছা, তাদের কিন্তু যখন হিটলার তো প্রথম মিষ্টি মিষ্টি কথা কইয়া পাওয়ার আছে, ইলেকশনে পাওয়ার আছে, সে নির্বাচনে, আর আমগর দেশে আমরা মাথা টু ফেতে হাতে তসবি, মহিলার করে কি একেবারে ঘুমটা দিয়া হিসাবে হাতে একেবারে তসবি দেখাই দেখাই, তসবি আমি জব তো আমি দেবো, আমি আল্লাহ জব জিও মাস দেখাইতো আমাকে, আল্লাহ জিও কবি দেখাইয়া বাস মাফ সে আবার ইলেকশন আসে, ক্ষমতা আসলে সাফিসিয়েন্ট। সেম এজ নাৎসিদেরও এরকম একটা গ্রুপ ছিল, এটা বলা হয় ব্লু কোট, ইতিহাসে আমার বললাম ওটি ব্লু কোট। ব্লু কোট ওদের কাম হয়েছে ধৈর্য ধীরে আটকে হয়নি, ওদের সম্পর্কে হত্যা করো, মারো, এ ছিল। তবে আপনি যদি বলি এখন যে আপনি হিটলারকে বলেন, বাংলাদেশের শেখ হাসিনাকে বলেন, হিটলার ইজ মিলিয়ন টাইমস বেটার দেন শেখ হাসিনা। হিটলার তো দেশের বিরুদ্ধে কিছু করে না, সে তার দেশের জন্য করে গেছে, দেশের ডেভেলপমেন্ট, দেশের সামরিক সব কিছু করে, মানুষ করে। একটা জিত ছিল তার ইবা ব্রাউন, তার স্ত্রীকে, তার শ্বশুর বাড়ি, তারা মানে আরে ওই ইহুদিরা, তার সে আর্ট কলেজে পড়তে দিচ্ছে না, এবং তার ফাদারকে এবং তার ভাইকে ফাঁসিতে মারছে। সেই জন্য হিটলার জিদ অ্যাগেন্স্ট দ্য জায়নিস্ট, জুইসের বিরুদ্ধে। কিন্তু তার প্রেমিকা ছিল ইভা ব্রাউন। ইভা ব্রাউন কিছু করে না, সে ওই ফ্যামিলি গার্ড ডাক্তারাই, তার ভিতরে মানুষ ছিল একটা। আমি মনে করি হিটলার যদি আমরা বলি যে ফ্যাসিস্ট আছে, তার আমি চাই না কোনো হত্যা সমর্থন করি না, আমরা কেউ করি না, কিন্তু তার চিন্তা ছিল আমার দেশ এটি হবে একদম শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ আর্য জাতি, জার্মানরাই বলতো এটাই, আমরা শেষ মানে ম্যান অফ ব্লু ব্লাড, নট রেড ব্লাড বলতো না, নীল রক্তের মানুষ আমরা, এই ছিল তার ইগুটা। আর আমার দেশে হচ্ছে ধরেন ফ্যাসিস্ট হয় কি, আমার দল সবে আমি করতেছি, তারপরে আমার ভাই এ করছে, আমার বোন এই করছে, এভরিথিং। আপনি শেখ হাসিনার ভাষণ তো শুনছেন, দেখছেন না, আগে বলতো না, প্রথমেই যে কোনো বুকে দেন, 3টা জিনিস কমন ছিল তার। প্রথম তো আমার স্বজন হারানোর বেদন না, স্বজন তারে আর কেউ হারায় নেই, একজন অনলি শেখ হাসিনা স্বজন হারাইছে। আচ্ছা, নাম্বার 2 আছে আমার ভাই বোন, কেউ না আমার ভাই বোন আছে, আমার ভাই এই করছে, আমার ভাই সেই করছে, আমি সেই করছি বলছে। 3rd আসে আপনি বিএনপি জামাতের বিরুদ্ধে গালাগালি, যত ভাষণ, ঘরে সাংবাদিকের মধ্যে কথা বলা, তারপরে বাইরে বলা, প্রকাশ্য মাঠে জনসভায় বলা, এই এরপর দুই একটা যদি বলে দেখেছে আমার আমি রংপুর আনছে, ঠিক আছে, রংপুরে ব্রিজটা করে দেবো আমি। তারপরে আছে ধরেন এই ফেসিদা, একটা ফেসিদ তো একটা ক্যারেক্টার, মাফিয়ার একটা ক্যারেক্টার। মাফিয়া থাকে যে দল বা তার নিজস্ব একটা গ্রুপ দল দিয়া দখল করবো, দখল করে এখান থেকে আর্থিক সম্পত্তি মানে এনতিকা লুট করে নিয়ে দেওয়া, এটা মাফিয়াদের একটা সিস্টেম। ইটালি সিসিলিয়া মাফিয়াদের সেম ক্যারেক্টার। তো এটা হচ্ছে দেশে। আপনি কি চান? হ্যাঁ, এখন কি চান? এখন তো তাই বিচার হবে, বিচার আর ধরেন কি বলে ক্ষতিপূরণ, আচ্ছা, দুটি চাচ্ছি, সবাই যা, আমি তা চাই। আজ এ পর্যন্তই। আপনাকে অনেক ধন্যবাদ ইকবাল চৌধুরী। আপনি আপনার সেই 1 বছর যে বন্দিশালা আটকে ছিলেন সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন। জনগণ অবশ্যই এটা শুনবেন এবং তাদের আপনার মতো তারাও প্রত্যাশা করবে যে ফ্যাসিস্ট সরকার বা যারা জন্য দায়ী তাদের অবশ্যই বিচার হবে। প্রিয় দর্শক,
আজ এ পর্যন্ত শুনলেন আয়নাঘরের গল্প। আমরা এই আয়নাঘরের গল্প এই জন্য আপনাদের শোনাই, যাদেরকে আটকে রাখা হয়েছিল, এটা আসলে ওরাল হিস্ট্রি, এটা আসলে মানুষ জানা দরকার এবং এটা ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকা দরকার। এই জন্যই আমরা ধারাবাহিকভাবে আয়নাঘরের গল্প শোনাচ্ছি। সবাই ভালো থাকবেন।